হাতের কাছে এই বালিশটা যদি একটা থান ইটের হতো। রোজ ভাবে রুমা বালিশটা দু হাতের মধ্যে ধরে চটকাতে চটকাতে। থান ইট হলে ঠিক কোনো এক সময় তাক করে ছুঁড়ে দিত আলমারির পাল্লার ওই বড় আরশিটার উপর। ছুঁড়ে দিলে আরশিটা ফেটে আটকাটা হয়ে কি কদর্য হয়ে উঠবে ভেবে নিষ্পিস করতে থাকে রুমা, আর তুলোর বালিশটাকে পিষে পিষে কদর্য করে তোলে। হাতের কাছে একটাও যদি ভারী জিনিস থাকে, থান ইট না হোক, ঘটি বাটি অমনি কিছু, না কিচ্ছু থাকে না। হাতের কাছে থাকার মধ্যে এই ছোট্ট গোল টেবিলটার উপর সাজানো ওষুধের শিশি, কাঁচের গ্লাস, চামচ, তোয়ালে। আরও থাকলে তো মশলার একটা ছোট কৌটো, বড় এলাচ কি লবঙ্গ ভরা। সুপুরি খাওয়া বারণ, সুপুরি খেলে কাশি আসে। আরও একটা জিনিস আছে, ছোট্ট একটা হাত আয়না আর হালকা কেটা প্লাস্টিকের চিরুনি। মা রুমার চুলের বেনি বেঁধে দিয়ে মুখ মুছিয়ে মুখে পাউডার মাখিয়ে আরশিটা হাতে ধরিয়ে নরম মিষ্টি গলায় আদর ছড়িয়ে বলে, দেখ কি ফার্স্ট ক্লাস সাজিয়ে দিয়েছি, কেউ বলতে পারবে না মেয়ের আমার কোনো অসুখ। চিরুনিটা রইল, চুল এলোমেলো হয়ে গেলে ঠিক করে নিস। তারপর রুমার ছাড়া শাড়ি ব্লাউজটা কুড়িয়ে নিয়ে গা ধুতে চলে যায় মা। এখনই গা ধোয় মা, অফিস থেকে যতই গলদঘর্ম হয়ে আসুক আর যতই বাসে ট্রামে পিষে ক্লান্ত হয়ে আসুক। রুমার জন্যে আনা ফলের ঠোঙাটা আলমারির মাথায় তুলে রেখে মেয়ের বাসে বসে পড়ে সবিতা। আদরের গলায় বলে, হ্যাঁ রে, কোনো কষ্ট হয়নি তো দুপুরে? তখন মাকে দেখতে বলতে কি খুব ভালোই লাগে রুমার। ওই শুকনো মুখ, রুক্ষ চুল, সারাদিনের বিধ্বস্ত চেহারা, সবিতার মধ্যেই যেন রুমার সেই চিরদিনের মাকে খুঁজে পায় রুমা। তাই তখন রুমা তার সারা দুপুরের কষ্টটা বলতে বসে না, বলে, না কষ্ট আর কি। ওষুধটা খেয়েছিলি? খেয়েছিলাম। কেউ এসেছিল নাকি? কে আর আসবে। সবিতা কেমন অপ্রতিভ হয়ে যায়, বলে, না এমনি বলছিলাম, তোর কাকির বাপের বাড়ির কেউ কেউ আসে টাসে তো? তারা এ ঘরে আসে নাকি কোনো দিন? রুমার স্বর তীক্ষ্ণ শোনায়। সবিতা আর একটু মিয়ে যায়, তাড়াতাড়ি বলে, আসবে না আসে না জানি সবই, মহারানী নিজে এসেছিলেন একবার। রুমা বিরক্ত গলায় বলে, রোজ রোজ আর একই কথা শুনে কি হবে? এসেছিলেন বিকেলে গা ধুতে যাবার আগে, যেমন আসে একবার উঁকি দিতে। আশ্চর্য। সবিতা নিঃশ্বাস ফেলে। একটা রোগা মেয়েটাকে ফেলে রেখে সারাদিনের মতো চলে যাই। একই দুঃখ রোজ আর কত করবে? রুমা জোরে জোরে বলে। রুমার যেন মনে হয় মার কথাগুলো সব সাজানো সাজানো, নতুন কথা, জীবন্ত কথা, এসব যেন আর নেই মার স্টকে। কথার স্টক ফুরোনো মা তাই প্রতিদিন আক্ষেপের নিঃশ্বাস ফেলে বলে, আশ্চর্য, বলে একটা রোগা মেয়েকে একা ফেলে রেখে যাই। রুমার ভালো লাগে না এই আক্ষেপ। তার চাইতে মা যদি ওই উস্কো খুস্কো চুলে ঘেরা শুকনো শুকনো মুখটা নিয়ে দুদণ্ড চুপ করে বসে থাকে রুমার বিছানায়, গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে হাত খইয়ে না ফেলে শুধু যদি একটা হাত আলতো করে একটু গায়ে রাখে। কিন্তু মা তা করে না। মা গায়ে হাত বুলায়, মাথায় হাত বুলায়, প্রশ্ন করে, তারপর রুমার সাজসজ্জার উন্নতি সাধন করতে বসে। রুমা অনেকবার বলে, তুমি এত করে এলে, তুমি আগে গা ধুয়ে এসো না। সবিতা বলে, না না, তুই এই সারাদিন বিছানায় গরমে গলদঘর্ম হয়ে পড়ে আছিস। রুমা আর কি করবে? রুমা নিজেকে ছেড়ে দেয়। মা রুমাকে সাজিয়ে গুছিয়ে শাড়ি জামা বদলে দিয়ে ছাড়া শাড়ি ব্লাউজ দুটো কুড়িয়ে নিয়ে তবে নিজে ধুতে যায়। তখন পর্যন্ত মাকে একটু ভালো লাগে রুমার। কিন্তু যখন গা ধুয়ে এসে আরশির সামনে দাঁড়িয়ে মা ঘুরে ফিরে তেরচা হয়ে ঘাড়ে পিঠে ঘষে ঘষে পাউডার মাখে, টাইট বডিসটা গায়ে চড়িয়ে কষে কষে বোতাম লাগায়, লম্বা চুলগুলোকে চিরুনি দিয়ে টেনে টেনে জট ছাড়ায়, রাগে মাথাটা আগুন হয়ে ওঠে রুমার। তেতো হয় সমস্ত স্নায়ুগুলো। আর ঠিক সেই সময় ইচ্ছেটা প্রবল জেগে ওঠে রুমার।
ভাবতে বাসনা হয় হাতের এই বালিশটা একখানা থান ইট, আর ইটখানাকে সে তাক করে ছুঁড়ে মারছে ওই বড় আরশিটার উপর। অথচ সকালবেলা অফিস যাবার সময়ও তো ওই আরশিটার সামনে দাঁড়িয়েই জামা কাপড় পরে নেয় সবিতা। তাড়াহুড়ো করেই করে বটে সব, তবু পাউডারও মাখে, ঘরে ফিরে শাড়ি জামাও পরে। কিন্তু তখন এমন মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে না তো কই। তখন তো কই চেঁচিয়ে বলে উঠতে ইচ্ছে করে না, লজ্জা করে না, লজ্জা করে না তোমার গা দুলিয়ে দুলিয়ে পাউডার ঘষতে? তুমি না বিধবা? তোমার একমাত্র সন্তান না 2 বছর বিছানায় পড়ে? না, তখন তাকিয়ে তাকিয়ে দেখে রুমা মাটিতে পাউডার ছড়িয়ে পড়ে পিছল করল কিনা। দেখে, তারপর ক্ষুব্ধ হাসি হেসে ভাবে, করলেই বা কি, কে আর ওখানে পা পিছলে পড়তে আসছে। কিন্তু এই সন্ধ্যাবেলা মা যখন গা ধুয়ে এসে টিউশনি যাবার প্রস্তুতি হিসেবে সাজতে বসে, মাকে ধাক্কা দিয়ে ওই পাউডার পড়া মেঝে পিছলে ফেলে দিতে ইচ্ছে করে রুমার। আরশিটা শতখানে করে দিতে ইচ্ছে করে, চেঁচিয়ে বলে উঠতে ইচ্ছে করে, লজ্জা করে না, লজ্জা করে না তোমার? বলতে ইচ্ছে করে, কই আগে তো তোমার এত সাজ দেখিনি, দেখিনি এত বাহার। যখন প্রথম তুমি বিধবা হলে কোনোদিন তো একটা ভালো পাড়ের শাড়ি পরতে দেখিনি তোমায়। রোজ তখন তুমি দুবেলা বাবার ছবির সামনে ধূপ জ্বালাতে, আর অফিস যাবার সময় কেমন যেন কাঁদো কাঁদো চোখে তাকিয়ে যেতে সেই ছবিটার দিকে। সেসবের কি হলো? সবই বুঝি অভিনয়? বলতে ইচ্ছে করে। রুমার তখন অসুখ করেনি, আর রুমা ছোট ছিল বলে কি টের পেত না? অন্য ঘরে থাকলেও টের পেত রুমা। তারপর রুমার অসুখ করলো, আর তখন থেকে রুমা তিল তিল করে একটা জিনিস টের পেতে লাগলো, আবার সেই আগেকার রঙিন শাড়িগুলো পরছে মা। বাবার ছবিতে ধূপ জ্বেলে দিতে প্রায়ই ভুলে যাচ্ছে, আর বেরোবার সময় ছবির দিকে তাকাচ্ছেই না। প্রথম প্রথম রঙিন শাড়িগুলো বার করে পরবার আগে নাড়াচাড়া করতে করতে বলতো, না পরেই বা কি হবে, পরে থেকে নষ্ট। যা আজকাল শাড়ির দাম, দুখানা কেনাও তো শক্ত। তখন রুমার ইচ্ছে হতো মা পরুক ওগুলো, মাকে আবার মা মা মনে হোক। তাই রুমা বলতো, পরো না, অফিসে যাও এত বিশ্রী করে, খারাপ লাগে। শুনে মা যেন বাঁচত, বলতো, খারাপ আর ভালো, নষ্ট হচ্ছে পয়সার জিনিসগুলো। কিন্তু কোন ফাঁকে যে হঠাৎ রুমারই সেই ইচ্ছের রং পাল্টে গেল, কবে থেকে পাল্টালো? তন্ন তন্ন করে ভাবে রুমা। মা যেদিন নতুন করে একখানা জরিপার রঙিন শাড়ি কিনে আনলো সেদিন, নাকি মা যেদিন থেকে বাবার ছবিতে ধূপ দিতে ভুলে যেতে আরম্ভ করলো? নিজে থেকে কি পাল্টে যেত 17 বছরের রুমা, নাকি ওর কাকা কাকির মন্তব্যের উত্তাপ পাকিয়ে দিল, বয়স বাড়িয়ে দিল রুমার, মেজাজ বদলে দিল? ওরা তো তখন আসতো এ ঘরে, কাকা কাকি দুজনেই আসতো। মা যখন ঘরে থাকতো না তখন এসে জাঁকিয়ে বসে বলতো, তোর মা তো খুব শাড়ি টাড়ি কিনছেন রে, দামি ছাড়া কিনতে দেখি না তো। মাইনের টাকাগুলো যদি শাড়ি ব্লাউজেই ফুঁকে যায়, চাকরি করার দরকারটা কি? তখনও রুমার মাকে কেউ কিছু বললে রাগ হতো, তাই রুমা মাতৃপক্ষ সমর্থন করত, বলতো, বাহ, অফিসের অন্য মেয়েরা কত সব ভালো সেজে আসে, মা বুঝি ভিকিরির মতো যাবেন? ওরা হেসে উঠত, বলতো, ভিকিরি আর মহারানীর মধ্যে কিছুটা ফারাক আছে বাবা। কাকি বলতো, বড়ঠাকুর মারা যেতে আমি তো সব রঙিন শাড়ি টাড়ি তুলে ফেলেছিলাম, ভাবতাম দিদির সামনে কোন মুখে সেজে বেড়াবো, এখন আর সে দুশ্চিন্তা নেই। রুমার রাগে দুঃখে চোখে জল আসতো, রুমা দেওয়ালের দিকে মুখ করে শুতো। এখন রুমা পাল্টে গেছে। এখন যদি ওরা এসে রুমার মার সমালোচনা করে, রুমা নির্ঘাত তাতে যোগ দেবে। কিন্তু এখন আর ওরা এমুখ হয় না। কাকা তো নয়, কাকিও নেহাত সেই ধর্মের সাক্ষী একবার বিকেলে গা ধুতে যাবার সময়। রুমার অসুখটা পুরনো হয়ে গেল বলেই কি ভয়ে এই দূরত্ব ওদের, না রুমার মার নতুনত্বে ওদের অসুচি? তবু টিউশনিটা নেবার আগে পর্যন্ত এত অসহ্য লাগতো না মাকে। টিউশনিটা ধরার আগে সন্ধ্যাটা বাড়িতে থাকতো মা, বাড়ির সাজে যেমন তেমন করে।
তখন মার একটু আধটু দুষ্টুমিতে মজাই পেত বরং রুমা। হয়তো ওদিক থেকে কাকি ডাকতো, দিদি রুটিগুলো একটু বেলে দিয়ে যাবে, ঠাকুর একা পেরে উঠছে না। মা অমায়িক গলায় বলতো, ও মা, আগে বলতে হয়, আমি যে এখন রুমার বিছানায়। বলেই উঠে এসে সবিতা রুমার বিছানায় আর হেসে হেসে বলতো, রোগীর বিছানা ছুঁয়েছি শুনলে আর ডাকবে না তোর কাকি। রুমাও হাসতো মার চালাকিতে। যখন নরম গলায় বলল, দেখো রুমু, ইচ্ছে হয় আরও অনেক বড় বড় ডাক্তার দেখাই তোকে, অনেক ভালো ফল খাওয়াই, ওষুধ খাওয়াই, কিন্তু টাকা তো চাই। সন্ধেবেলা আমায় 1 ঘন্টার জন্যে ছেড়ে দিবি? রুমা তখনও চালাকিটা ধরতে পারেনি, তাই রুমা ফাঁদে পা দিয়েছিল, কারণ রুমারও যে বড় বড় ডাক্তারের স্বপ্ন। রুমা বলেছিল, ঠিক 1 ঘন্টা তো? ঠিক। কি করবে এই 1 ঘন্টা? টিউশনি করব। রুমা প্রশ্ন করেনি টিউশনির টাকায় কত বড় বড় ডাক্তার দেখানো যায়। প্রশ্ন করতে জানতো না বলেই করেনি, শুধু প্রশ্ন করেছিল, কাকে পড়াবে? একটা ছেলেকে, বাচ্চা ছেলে। রুমা বন্ডে সই করেছিল, কিন্তু বড় বড় ডাক্তার আনে মা, মাঝে মাঝেই আনে। তারা বলে যায়, আর কি, এইবার তো তুমি সেরে উঠলে বলে যায় আর ভালো ভালো ওষুধের প্রেসক্রিপশান দিয়ে যায়। মা সেই সব ওষুধ নিয়ে আসে, ভালো ভালো ফল, কিন্তু রুমা জানে সে আর সেরে উঠবে না। তার শিরায় প্রবাহিত রক্তের ধারাটা ক্রমশই শুকিয়ে যাচ্ছে। কেন কেন? মায়ের ওই টাইট ব্লাউজ পরা পিঠটার দিকে তাকিয়ে বিদ্রোহে ফেটে পড়তে চায় রুমা। রুমার মায়ের গায়ে এত রক্ত, আর রুমার রক্তের ধারা শুকিয়ে যাবে কেন? রুমা যখন আস্তে আস্তে তৈরি হয়েছিল, গড়ন নিয়েছিল ওই মাতৃদেহের শনিতে সঞ্চয়ের থেকে, মা কি তখন কার্পণ্য করেছিল? সবটুকু ভরে রেখেছিল নিজের মধ্যে, দেয়নি রুমাকে পর্যাপ্ত? নইলে রুমা কেন শুকিয়ে যাবে? ঘাড়টা ফিরিয়ে আরশিতে দেখে নিয়ে পাউডারের প্যাডটা ঘাড়ে ঘষে নিল সবিতা। সঙ্গে সঙ্গে যেন একবার ওর স্বাস্থ্য ফেটে পড়া পিঠটার সৌন্দর্য দেখে নিল শাড়িতে ঢাকা পড়ার আগে। আর ঠিক সেই মুহূর্তে, হ্যাঁ ঠিক সেই মুহূর্তে ফেটে পড়ল তার রক্তহীন মেয়ের বসে যাওয়া গলা। লজ্জা করে না? লজ্জা করে না? সবিতা চমকে উঠবে বই কি। চমকে উঠে পাউডারের কৌটোটা হাত থেকে পড়ে গেল ওর। বলল, কি বলছিস? সবিতা কি ভাবল তার দুর্বল মস্তিষ্ক মেয়ের মাথাটায় হঠাৎ বিকৃতি দেখা দিল। তাই শাড়িটা খুঁটিয়েই কাছে এসে বলল, কি রে রুমা, কি বলছিস বাবা? কিন্তু রুমা কি আরও এই মমতার ছলনায় ভুলবে? রুমা থান ইট হাতে না পেলেও কথার ইট ছুঁড়বে। রুমা প্রাণপণে চেঁচিয়ে বলবে, লজ্জা করে না অঙ্গভঙ্গি করে রূপ দেখতে? মনে পড়ে না তুমি একটা বিধবা, তোমার একমাত্র সন্তান মৃত্যুশয্যায়, রক্তে মাংসে ফেটে পড়ছে, আর সেই ফেটে পড়া দেহটা সাজিয়ে সাজিয়ে বাহার দেখছো তুমি? হঠাৎ সেই মায়ার মুখ বদলে যায় সবিতার। যাবেই, হলেই বা মৃত্যুশয্যায়, সেই শয্যা থেকে যদি কেউ ছুরি সানায়, কে থাকবে চুপ করে? সবিতাও চুপ করে থাকে না। সবিতা তীক্ষ্ণ গলায় বলে, তোর লজ্জা করে না মাকে এ কথা বলতে? না, করলো না। রুমা হাঁপায়। কেন করবে? তুমি কি আর মা আছো? তুমি তো খারাপ হয়ে গেছো। নিশ্চয়ই তুমি কারুর সঙ্গে ভাব করেছো, সেইখানেই যাও রোজ সেজে গুজে। টিউশনি না হাতি, সব তোমার বানানো কথা। ক্ষমতার অভাবেই বোধ হয় চুপ করে একবার রুমা, আর সেই অবকাশে দেখতে পায় তার মার মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। হ্যাঁ, হাসি। সেই হাসির গলাতেই কথা কয়ে উঠল সবিতা, বুঝে ফেলেছিস তুই? বুঝে ফেলেছিস আমার সব বানানো? বাঁচলাম, বেঁচে গেলাম। ওই বানানো কথার বোঝা নিয়ে ক্রমশই হাঁপিয়ে উঠেছিলাম কি না? ঠিক বলেছিস, আমি খারাপ। আমি একজনের সঙ্গে ভাব করেছি, তার সঙ্গে আমি চলে যাব। শুধু তোর জন্যে পারছিলাম না, তুই কষ্ট পাবি, তুই হয়তো এই ধাক্কাতেই মরে যাবি, তাই লোকটাকে কেবল ঠেকাচ্ছিলাম। আর বলতে পারিস ঠকাচ্ছিলামও, টাকা নিচ্ছিলাম মোটা মোটা পালাবার লোভ দেখিয়ে। রুমা ওই পাথুরে হাসির দিকে তাকিয়ে পাথরের গলায় বলে, আর সেই টাকায় আমায় ফল খাওয়াচ্ছিলে, ডাক্তার দেখাচ্ছিলে? কেন,
ফল কেন, বীজ কেনবার মতো দুটো পয়সা ছিল না তোমার কাছে? বেশি বীজ তো লাগতো না। সবিতার শাড়িটা তখনও মাটিতে লুটোচ্ছিল। সবিতা সেই শাড়ির স্তূপের উপর পড়ল। সবিতা হঠাৎ জোরে জোরে হেসে উঠল। ঠিক ঠিক বলেছিস তো। আশ্চর্য, ফন্দিটা কেন আগে মাথায় আসেনি আমার? এত সহজ ফন্দিটা। এতদিন ধরে এত কষ্ট করতে হতো না, এত খাটতে হতো না।